আচ্ছা আপু, সবাই ঘুমালে তুই প্রতি রাতে বাড়ি থেকে বের হয়ে কোথায় যাস? আবার ভোরের আগে কই থেকে ফিরে আসিস? ঈশার এই আচমকা প্রশ্নে মেহেরিন চমকে উঠল, কিন্তু নিজেকে সামলে নিয়ে সে ভ্রু কুঁচকে তাকালো ছোট বোনের দিকে। চোখের চাউনিতে বিরক্তি, নাকি ধরা পড়ে যাওয়ার ভয় তা বোঝা দায়। কোনো জবাব না দিয়ে সে আবার হাতে থাকা গল্পের বইটার দিকে মন দিল, যেন ঈশার অস্তিত্বই তার কাছে নেই। মেহেরিনের এই নীরবতায় ঈশা সহ্য হলো না। কৌতূহল আর রাগে সে মেহেরিনের হাতে থাকা এক ঝটকায় বইটা কেড়ে নিয়ে বিছানায় ছুঁড়ে মারল। ঝাঁঝালো গলায় বলল, তোকে কিছু প্রশ্ন করলাম, কানে যায় না? কোনো জবাব দিলি না কেন? ব্যাস, বারুদে আগুন দিতে যতটুকু সময় লাগে। মেহেরিন মুহূর্তের মধ্যে ফুঁসে উঠল। তার ফর্সা মুখটা রাগে লাল হয়ে গেল। তুই আমার হাতের বই কেড়ে নিলি কেন? দাঁতে দাঁত চেপে উঠল মেহেরিন। ঈশাও দমে যাওয়ার পাত্রী নয়। সে কোমরে হাত দিয়ে বলল, আমার কথার জবাব দিচ্ছিস না কেন? আগে সেটা বল, কি লুকাচ্ছিস তুই? মেহেরিন এবার বিছানায় ছেড়ে উঠে দাঁড়ালো। গম্ভীর্য আর রাগে মিশেলে ঈশার দিকে আঙ্গুল তুলে বলল, মুখ সামলে কথা বল ঈশা। ভুলে যাস না আমি তোর বড় বোন। আমার ব্যক্তিগত বিষয় নিয়ে নাক গলাবি না। আর খবরদার, তুই আমার কাছে কোনো কৈফিয়ত চাইবি না। দুই বোনের এই চিৎকার চেঁচামেচিতে পাশের ঘর থেকে ছুটে এলো ওদের বড় ভাই সিয়াম। দরজার সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল সে। এই দৃশ্যটা ইদানিং খুব পরিচিত হয়ে গেছে। সিয়াম ধীর পায়ে ঘরে ঢুকলো। আবার দু বোন ঝগড়া শুরু করেছিস? তোরা কি ছোট বাচ্চা যে সারাদিন কামড়াকামড়ি করবি? ঈশা কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সিয়াম তাকে হাত দিয়ে থামিয়ে দিল। ঈশা, তুই এখন তোর ঘরে যা। মেহেরকে একা থাকতে দে, ওর মাথা গরম আছে। ঈশা ভাইয়ের কথা অমান্য করতে পারল না, কিন্তু যাওয়ার আগে মেহেরিনের দিকে সন্দেহের দৃষ্টিতে একবার তাকিয়ে গটগট করে বেরিয়ে গেল। ঘরটা আবার শান্ত হলো, কিন্তু সেই শান্তি স্বস্তির নয়। সিয়াম বিছানার এক পাশে বসলো। মেহেরিন জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, যেন ভেতরের কান্নাটা আটকে আসছে। সিয়াম খুব শান্ত গলায় ডাকলো, মেহের। মেহেরিন সাড়া দিল না। সিয়াম উঠে এসে ওর কাঁধে হাত রাখলো, নরম গলায় বলল, তোর কি হয়েছে বলতো? ইদানিং কারণ ছাড়া এমন রেগে যাস কেন? আগে তো তুই এমন ছিলি না। হাসি খুশি সেই মেয়েটা কোথায় হারিয়ে গেলি রে? ভাইয়ের গলার এই মমতা মেহেরিনকে দুর্বল করে দিচ্ছিল। তার খুব ইচ্ছে করছিল ভাইকে জড়িয়ে ধরে সব বলে দিতে, বুকের ভেতর জমানো পাথরটা নামিয়ে ফেলতে, কিন্তু সে জানে সেটা সম্ভব নয়। কিছু রহস্য নিজের ভেতরেই কবর দিতে হয়। নিজেকে শক্ত করে মেহেরিন সিয়ামের দিকে না তাকিয়ে বলল, কিছু হয়নি ভাইয়া, আমার একটু একা থাকা দরকার, তুমি যাও। সিয়াম কিছুক্ষণ চুপ করে বোনের মুখের দিকে তাকিয়ে রইল। সেখানে জেদ আর ক্লান্তির এক অদ্ভুত ছাপ। সে বুঝল এখন জোর করে কিছু জানা যাবে না। আচ্ছা আমি যাচ্ছি, কিন্তু মনে রাখিস আমরা তোর আপনজন। কোনো সমস্যা হলে আমাদেরই আগে বলা উচিত তোর। সিয়াম ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে দরজাটা আলতো করে ভিজিয়ে দিল। ঘর এখন চুপচাপ। মেহেরিন জানালার গ্রিল ধরে বাইরে অন্ধকারের দিকে তাকালো। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলছে। সিয়াম চলে যাওয়ার পর মেহেরিন আবার তার গল্পের বইয়ে মনোযোগ দিল। ঘরের পরিবেশটা থমথমে। একটু পরে মেহেরিনের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে মা লেখা দেখে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার মা জোবেদা বেগম আর বাবা আসাদ চৌধুরী বিকেলেই মার্কেটে গেছে। মেহেরিন ফোনটা রিসিভ করে খুব স্বাভাবিক ও শান্ত গলায় বলল, হ্যাঁ মা বলো। ওপাশ থেকে জাবেদা বেগমের গলা শোনা গেল, আমরা কেনাকাটা শেষ করেছি, এখন রওনা দিব। তোর আর ঈশার জন্য রাতে কি খাবার আনবো, বিরিয়ানি নাকি চিকেন ফ্রাই? মেহেরিন উদাস ভাবে জানালো, যা মন চায় আনো, সমস্যা নেই, বলেই ফোনটা কেটে দিল। তার ভাবলেশহীন মুখ দেখে বোঝার উপায় নেই মনের ভেতর কি ঝড় চলছে। তখন রাত 8:30। কলিং বেলের শব্দে দরজা খুলে দিল ঈশা। বাবা মা ফিরতেই ঈশা যেন এই মুহূর্তের অপেক্ষায় ছিল। জবেদা বেগম সোফায় বসতে না বসতে ঈশা গড়গড় করে নালিশ শুরু করলো। বিকেলের ঝগড়া, মেহেরিনের অদ্ভুত আচরণ, রাতের পর রাত বাইরে চলে যাওয়া, কিছুই বাদ দিল না। সব শুনে জবেদা বেগম বিরক্তর মুখে পানির গ্লাসটা টেবিলে রাখলেন। রাগী গলায় বললেন, তোর সমস্যা কি বলতো ঈশা? আজ বুঝলাম মেহেরিন কেন তোর উপর রেগে যায়। তুই দিন দিন বড্ড বানিয়ে কথা বলা শিখেছিস। ঈশা অবাক হয়ে বলল, আমি বানিয়ে বলছি? মা, তুমি বিশ্বাস করছো না? বিশ্বাস করব কি করে? বাড়ির মেইন গেটের চাবি থাকে আমাদের ঘরে, আলমারির লকারে। চাবি ছাড়া ও বন্ধ দরজা দিয়ে কিভাবে বেরিয়ে যাবে? ও কি জিন নাকি ভূত? মায়ের এই যুক্তির কাছে ঈশা থমকে গেল। সে চিন্তিত মুখে মাথা চুলকাতে লাগলো। যুক্তিটা তো ঠিকই, কিন্তু সে যা দেখেছে তা তো মিথ্যা হতে পারে না। আমতা আমতা করে বলল, কিন্তু মা, আমি যে নিজের চোখে দেখি। পাশ থেকে সিয়াম এসে ঈশার কানটা মুড়ে ধরল। ধমকের সুরে বলল, ভুলভাল দেখা বন্ধ কর, হরর মুভি কম দেখবি এখন থেকে। সবাই ঈশাকে ভুল প্রমাণ করে যে যার কাজে চলে গেল, কিন্তু ঈশার মনের খচখচানিটা গেল না। সে ঠিক করলো আজ রাতে সে হাতে নাতে প্রমাণ দিবে। রাত গভীর হতে লাগলো। ঘড়ির কাঁটাটা যখন 1:30টার ঘরে, তখন চারদিক নিস্তব্ধ। মেহেরিনের ঘরের দরজা সামান্য ফাঁকা।
ঘরের ভেতরটা আবছা আলো রহস্যময় হয়ে আছে। মেহেরিন আয়নার সামনে দাঁড়িয়ে, পরনে টকটকে লাল রঙের সালোয়ার কামিজ, ঠোঁটে লাল লিপস্টিক, খোলা চুলগুলো পিঠ বেয়ে কোমর পর্যন্ত ছড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে যেন কোনো এক অশরীর সত্তা। এই মেহেরিনকে দিনের বেলায় শান্ত মেয়েটার সাথে মেলানোই যায় না। হঠাৎ অনেক দূর থেকে ভেসে আসা এক ভুবন ভুলানো বাঁশির সুর মেহেরিনের কানে এলো। সুরটা করুণ, কিন্তু অদ্ভুত এক সম্মোহনী শক্তি আছে তাতে। মেহেরিনের ঠোঁটে ফুটে উঠল এক রহস্যময় হাসি। সে ধীর পায়ে বের হলো। ঈশা তো জেগেই ছিল। সে নিঃশব্দে বিড়ালের মতো ভনের পিছু নিল। মেহেরিন সিঁড়ি দিয়ে নেমে সদর দরজার কাছে এসে দাঁড়ালো। ঈশা আড়াল থেকে উকি দিয়ে দেখল এক অবিশ্বাস্য দৃশ্য। মেহেরিন দরজায় হাতও দিল না, অথচ তালাটা খট করে শব্দ হয়ে আপনা আপনি খুলে গেল। ভারী লোহার দরজাটা নিঃশব্দে ফাঁক হয়ে গেল। ঈশার চোখ ছানাবাড়া হয়ে গেল। এ কি দেখছে সে? মেহেরিন বেরিয়ে যেতেই দরজাটা আবার একা একাই বন্ধ হয়ে গেল। ঈশা ভয়ে ও উত্তেজনায় কাঁপতে লাগলো। এখনই সুযোগ। সে দৌড়ে বাবা মায়ের রুমের সামনে গিয়ে ধাক্কাতে শুরু করলো। মা, বাবা, উঠো জলদি, সর্বনাশ হয়ে গেছে। ঘুম চোখে জোবেদা বেগম দরজা খুলতেই ঈশা হাঁপাতে হাঁপাতে বলল, শিগগিরই চলো, আপু চলে গেছে। আমি নিজের চোখে দেখেছি। দরজাটা একা একাই খুলে গেল। সিয়ামও শব্দ শুনে নিজের ঘর থেকে বেরিয়ে এলো। ঈশার চেঁচামেচিতে সবাই নিচের মেইন গেটের সামনে গেল। সিয়াম ভালো করে তালাটা টেনে দেখলো। তালা শক্ত করে লাগানো। বিরক্ত হয়ে সিয়াম বলল, তুই কি পাগল হলে ঈশা? তালা তো ঠিকই আছে। ঈশা প্রায় কেঁদে ফেলে বলল, বিশ্বাস করো ভাইয়া, আপু নেই, তোমরা আপুর ঘরে গিয়ে দেখো। সবাই মিলে দোতলা উঠে এলো। জোবেদা আর আসাদ সাহেব মেহেরিনের দরজা ধাক্কা দিতে লাগলো। মেহেরিন, মেহেরিন, দরজা খোল। দরজা ভেতর থেকে বন্ধ। কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর খট করে ছিটকানি খোলার শব্দ হলো। দরজা খুলে মেহেরিন বেরিয়ে এলো। পরনে সেই লাল জামা নেই, সাধারণ কামিজ পরা, চোখ মুখ ফোলা, যেন গভীর ঘুম থেকে উঠল। ঈশা ভূত দেখার মতো তাকিয়ে রইল। তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সে তো একটু আগেই দেখলো মেহেরিনকে বেরিয়ে যেতে। জোবেদা বেগম আর মেজাজ ঠিক রাখতে পারল না। ঠাস করে এক চর বসিয়ে দিলেন ঈশার গালে। তোর এই পাগলামি আর কতদিন সহ্য করব আমরা? মাঝরাতে সবাইকে জাগিয়ে তামাশা করা হচ্ছে। ঈশা গাল ধরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। অপমানে আর বিস্ময়ে তার চোখে পানি চলে এলো। মেহেরিন কপালে হাত দিয়ে এমন ভাব করলো যেন সে খুব বিরক্ত। রাগী গলায় বলল, আমি জাস্ট পাগল হয়ে যাব মা, জাস্ট পাগল। সারাদিন ও আমার পেছনে লেগেই থাকে, এখন রাতেও ঘুমাতে দেবে না। জোবেদা বেগম ঈশার দিকে আঙ্গুল তুলে শাসালেন, আর একবার যদি এমন উল্টাপাল্টা বকিস বা মেহেরিনকে ডিস্টার্ব করিস, তাহলে তোর একদিন কি আমার একদিন। সবাই যে যার ঘরে চলে গেল। করিডোরে একা দাঁড়িয়ে রইল ঈশা। অপমানের চেয়েও বড় রহস্য এখন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সেই ঘরে এসে বিছানায় ধপ করে বসে পড়ল। ঘুম তার চোখ থেকে উধাও হয়ে গেছে। তার মাথায় একটাই সমীকরণ মিলছে না। মেহেরিন যদি বাইরে গিয়ে থাকে, তবে ঘরের ভেতর থেকে দরজা খুলে বেরোলো কে? আর যদি ঘরে মেহেরিনই আসল হয়, তবে লাল কাপড় পরে বাইরে গেল কে? আসল মেহেরিন কোনটা? বেশ কিছুক্ষণ পর, যখন রাত প্রায় শেষ হয়ে আসছে, আবার মেহেরিনের ঘরের দরজার কাছে খসখস শব্দ হলো। ঈশা ভয়ে ভয়ে দরজাটা একটু ফাঁক করে উকি দিল। বুকের ভেতরটা ধক করে উঠল তার। সে দেখল লাল ওড়না দিয়ে আপাদমস্তক মেহেরিনের মতো অভয়টা ঘরে ঢুকছে। ওড়নার আড়ালে মুখ দেখা যাচ্ছে না, কিন্তু শরীরের গঠন হুবহু মেহেরিনের মতো। ছায়াটা ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। একটু পরে মেহেরিনের ঘর সংলগ্ন বাথরুম থেকে ঝর্ণার পানির শব্দ আসতে লাগলো, যেন কেউ বাইরে থেকে এসে গা ধুচ্ছে। ঈশা বুঝতে পারল এটা একদিনের ঘটনা নয়, প্রতিদিন রাতে এই একই নাটক হচ্ছে। বিছানায় শুয়ে ঈশা ছাদের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো এ বাড়িতে সে আর তার পরিবার ছাড়া অন্য কেউ আছে, অথবা তার বোন মেহেরিন আর সাধারণ কোনো মানুষ নয়। ছোটবেলায় রোদটা জানালার কাছে ভেদ করে মেহেরিনের চোখের পাতায় এসে পড়ল, কিন্তু তার ঘুম ভাঙল আরও কিছুক্ষণ পর। ঘুম ভাঙার পর সেও নড়তে পারল না। চোখের পাতা মেলতেই ছাদ দৃষ্টিতে ঝাপসা হয়ে গেল। চোখের কোণ বেয়ে অজান্তে নোনা জল বেরিয়ে ভিজিয়ে গেল। মেহেরিন উঠতে চাইল, কিন্তু শরীরটা যেন বিছানার সাথে লেপ্টে আসছে। এক অদ্ভুত আপসাতে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে আছে। শরীরের হাড়গুলোতে কেমন এক ব্যথা, যেন গতরাতে কেউ তাকে নিংড়ে নিয়েছে। অনেক কষ্টে নিজেকে টেনে তুলেছে সে। টলতে টলতে ব্যালকনিতে এসে দাঁড়ালো। ভোরের মিষ্টি রোদ তার শরীরে পড়তেই যেন চামড়ার নিচে ব্যথাটা একটু কোমল হলো। চোখ বুজে সে ভোরের বাতাসটা অনুভব করার চেষ্টা করলো, কিন্তু মনের ভেতর গতরাতের আবছা স্মৃতিগুলো ভেসে উঠতেই তার শরীর শিউরে উঠল। লজ্জায় নাকি আতঙ্কে সে নিজেও জানে না। কিছুক্ষণ পর সে ধীর পায়ে বাথরুমে ঢুকলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে সে নিজে চমকে গেল। গলার কাছে, কাঁধে, এমনকি বুকের উপর কালচে নীল ছোপ ছোপ দাগ।
যেন কেউ খুব আক্রোশে আদর করেছে অথবা খুব আদরে ক্ষতবিক্ষত করেছে। মেহেরিন কাপা হাতে শাওয়ার ছেড়ে দিল। জলের ধারা শরীরে বয়ে নামতেই তার মনে হলো আগুনের ছ্যাঁকা লাগছে। সে সাবান দিয়ে পাগলের মতো দাগগুলো ঘষতে লাগলো। তার মনে হচ্ছে এই দাগগুলো শরীর থেকে মুছে ফেলতে পারলেই বুঝি সে পবিত্র হবে। কিন্তু যতই ঘষছে নীলচে দাগগুলো যেন ততই গাঢ় হয়ে রক্তবর্ণ ধারণ করছে। মেহেরিন লক্ষ্য করল তার ভরা যৌবনা শরীরটা দিন দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছে। বুকের পাঁজরের হাড়গুলো হালকা ভেসে উঠেছে। আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে সে নিজেকেই চিনতে পারল না। মনে হচ্ছে তার শরীরের ভেতর থেকে জীবনী শক্তি কেউ একটু একটু করে চুষে নিচ্ছে প্রতি রাতে। গোসল সেরে ভেজা চুলে মেহেরিন ছাদে এসে বসল। রোদের ওমে শরীরটা শুকাতে চাইছে সে। তখন মা জুবেদা বেগম ছাদে কাপড় মেলতে এসে থমকে দাঁড়ালেন। কি রে মেহের, তুই এই ভেজা চুলে এখানে একা বসে আসিস কেন? মায়ের গলার স্বরে মেহেরিন মুখ তুলে তাকালো। জুবেদা বেগম চমকে উঠলেন মেয়ের মুখের দিকে তাকিয়ে। মেহেরিনের ফর্সা মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, যেন শরীরের এক ফোঁটাও রক্ত নেই, অথচ ঠোঁট দুটো অদ্ভুত রকমের লাল, যেন সমস্ত রক্ত এসে ওখানেই জমা হয়েছে। চোখের নিচে কালি, কিন্তু সেই চোখের চাউনিতে এক নেশাতুর ঘোর। জুবেদা বেগম দ্রুত মেয়ের সামনে বসে তার গালে হাত বোলালেন। মেহেরিনের গালটা বরফের মতো ঠান্ডা। তিনি উদ্বিগ্ন গলায় বললেন, তোর কি হয়েছে মা? তুই দিন দিন এমন হয়ে যাচ্ছিস কেন? চোখের নিচে কালি, শরীরটা কেমন ভেঙে যাচ্ছে। অসুখ করলো নাকি? মায়ের হাতের স্পর্শে মেহেরিনের খুব কান্না পেল, কিন্তু সেই কান্না চাপল। উদাস গলায় বলল, আমি জানি না মা, কেন আজকাল আমার কিছুই ভালো লাগে না। মনে হয় শরীরের সব শক্তি শেষ হয়ে আসছে। জুবেদা বেগম দীর্ঘশ্বাস ফেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। আচ্ছা, এখন চল নিচে, কিছু খেলে শরীরে বল পাবে। খাবার টেবিলে বাড়ির সবাই একসাথে বসেছে, কিন্তু পরিবেশটা আজ অন্যরকম। ঈশা চুপচাপ খাচ্ছে আর আর চোখে মেহেরিনের দিকে তাকাচ্ছে, তার দৃষ্টিতে সন্দেহ আর কৌতূহল। মেহেরিন মাথা নিচু করে প্লেটের দিকে তাকিয়ে আছেন। খাবারে তার কোনো রুচি নেই। আসাদ সাহেব গলা খাকিয়ে পরিবেশটা হালকা করার চেষ্টা করলেন। হাসি মুখে বললেন, শোনো সবাই, একটা সুখবর আছে। আমি মেহেরিনের জন্য একটা সম্বন্ধ দেখেছি। ছেলে আমার পরিচিত এক ভাইয়ের, নাম নিলয়। কিছুদিন আগেও মেহেরিনকে কোনো এক অনুষ্ঠানে দেখেছে। তারপর থেকে ওর বাবা খুব করে চাইছেন মেহেরিনকে তাদের বাড়ির বউ করতে। টেবিলে সবাই একে অপরের দিকে তাকালো। সিয়াম উৎফুল্ল হয়ে বলল, বাবা, আমি নিলয়কে চিনি। সে খুব ভালো ছেলে। আঙ্কেলের সাথে ওদের পারিবারিক ব্যবসা সামলায়। ওর স্বভাব চরিত্র নিয়ে কোনো বদনাম নেই। আমার বিশ্বাস ও মেহেরকে খুব সুখে রাখবে। সবাই মুচকি হাসছে, খুশির আমেজ। শুধু মেহেরিনের মুখটা আরও বেশি ফ্যাকাশে হয়ে গেল। বিয়ের কথা শুনে তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে কি পারবে স্বাভাবিক জীবনে ফিরতে, নাকি তার রাতের সেই সঙ্গী তাকে ছাড়বে না? ঈশা এতক্ষণ চুপ ছিল। সে হুট করে তীক্ষ্ণ দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপু, তুই কি কাউকে ভালোবাসিস? ঈশার প্রশ্নে টেবিলে সবাই চুপ হয়ে গেল। চামচ আর প্লেটের ঠুং ঠুং শব্দ থেমে গেল। মেহেরিন খাওয়া বন্ধ করে আস্তে করে মুখ তুলল। ঈশার চোখের দিকে তাকালো সে। ঈশার চোখ যেন লেখা, আমি জানি তুই রাতে কার সাথে দেখা করতে যাস। আসাদ সাহেব মেহের দিকে তাকিয়ে স্নেহমায়া স্বরে বললেন, মা, ঈশা যা বলছে তা কি সত্যি? তোমার যদি কাউকে পছন্দ থাকে নির্ভয়ে বলতে পারো, আমরা তোমার অমতে কিছু করব না। মেহেরিনের চোখের সামনে গত রাতের সে আবছা অভয়, সে বাঁশির সুর আর শরীরে সে তীব্র অনুভূতি ভেসে উঠল। সে কি এটাকে ভালোবাসা বলবে, নাকি অভিশাপ? সেই শুকনো ঢোক গিলে খুব নিচু অথচ স্পষ্ট গলায় বলে, না বাবা, আমার কেউ নেই। মেহেরিনের গলার স্বরটা কেমন যেন কাপা কাপা শোনালো। আসাদ সাহেব স্বস্তির হাসি হাসলেন। ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নেই। কাল বিকেলে নিলয় আর ওর পরিবার আসবে তোকে দেখতে। তুমি তৈরি থেকো। যদি তোমার ছেলে পছন্দ হয় তবেই বিয়ে হবে, নইলে নয়। মেহেরিন পুতুলের মতো মাথা নেড়ে বলল, ঠিক আছে বাবা। সবাই আবার খাওয়ায় মন দিল, কিন্তু মেহেরিন জানতো কালকের বিকেলে আসার আগে তাকে আরও একটা রাত পার করতে হবে। আর সেই রাত কার জন্য অপেক্ষা করছে তা কেবল মেহেরিনই জানে। তার শরীরে গোপন দাগগুলো যেন পোশাকের নিচে আবার জ্বালা করে উঠল। রাত গভীর, ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলছে। বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, কেবল ঈশার চোখে ঘুম নেই। সেই দরজার আড়ালে দাঁড়িয়ে আছে শিকারী বেড়ালের মতো। আজ সে রহস্যের শেষ দেখেই ছাড়বে। কিছুক্ষণ পরে মেহেরিনের দরজা খোলার শব্দ হলো। ঈশা দম বন্ধ করে দেখল মেহেরিন বেরিয়ে আসছে। আজ তার পরনে গাঢ় নীল রঙের একটা সালোয়ার কামিজ। মাথা ও মুখ এমনভাবে ঢেকে রেখেছে যেন চেনার উপায় নেই। মেহেরিন ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে এলো। সে একই অলৌকিক দৃশ্য। মেন গেটের তালাটা যেন স্পর্শ ছাড়াই খট করে খুলে গেল। গায়ে মিলিয়ে যেতে দরজাটা একা একা বন্ধ হয়ে গেল। ঈশার শরীরে ভয় কাটা দিয়ে উঠল, কিন্তু কৌতূহল তাকে থামাতে দিল না। সে মনে মনে ভাবল, কাল রাতে মেহেরিন যখন বাইরে ছিল তখন ঘরের ভেতর থেকে
মেহেরিনের দরজা খুলেছিল সে কে? আজ আজ আমাকে জানতেই হবে। ঈশা পা টিপে টিপে মেহেরিনের ঘরের সামনে এসে দাঁড়ালো। হাতল ঘুরিয়ে দেখলো দরজা খোলা। সে আলতো করে ধাক্কা দিতে দরজাটা খুলে গেল। ঘরের ভেতরটা আবছা অন্ধকারে ডুবে আছে। জানালা দিয়ে আসা চাঁদের আলো সোজা বিছানার উপর পড়েছে। আর সে আলোয় ঈশা যা দেখলো তার গায়ে রক্ত হিম করে উঠল। বিছানা মেহেরিনের জামা কাপড় পরে কেউ একজন বসে আছে, কিন্তু সে মানুষ নয়। ঈশা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ওটা একটা হাড় ছাড়া কঙ্কাল। মেহেরিনের প্রিয় গোলাপি রঙের নাইটিটা কঙ্কালের হাড়ে উপর ঝুলে আছে। মাথার খুলিটা মেহেরিনের মতো করে বালিশে হেলান দেওয়া, কিন্তু সেখানে কোনো মাংস নেই, কোনো চামড়াও নেই। চোখের কোটরে শুধু অন্ধকার। সেই গর্ত দুটো যেন ঈশার দিকেই তাকিয়ে আছে। ঈশা নিজের মুখ দু হাতে চেপে ধরল যাতে চিৎকার বেরিয়ে না আসে। তার বুকের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে ভয়ে। মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক করবে। সে টলতে টলতে কোনো মতে নিজের ঘরে এসে দরজা আটকে দিল। বিছানায় বসে সে থরথর করে কাঁপতে লাগলো। তার মনে হচ্ছে এই বাড়িতে সে আর তার পরিবার এখন আর নিরাপদ নয়। মেহেরিনের নামের আড়ালে যে আছে সে কোনো মানুষ নয়। অন্যদিকে মেহেরিন বাড়ির সীমানা পেরিয়ে অনেক দূরে গ্রামের শেষ প্রান্তে পুরনো পুকুর পাড়ে এসে দাঁড়িয়েছে। জায়গাটা নির্জন, ঝোপঝাপে ভরা। আজ আকাশে পূর্ণিমা চাঁদ সেই দুধে আলতা জোছনায় পুকুর ঘাট ভেসে যাচ্ছে। চারদিকে নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। মেহেরিন ঘাটে শান বাঁধানো মেঝেতে দাঁড়ালো। তার চোখে দৃষ্টিতে ঘোর। সে ধীরে ধীরে নিজের শরীরে নীল ওড়নাটা সরিয়ে ঘাসের উপর রাখলো। এরপর একে একে কামিজ আর সালোয়ার কামিজ শরীর থেকে নামিয়ে ফেলল। চাঁদের আলোয় তার ফর্সা অনাবৃত শরীরটা যেন কোনো শ্বেত পাথরের মূর্তির মতো চকচক করছে। বাতাসের শীতল স্পর্শ তার নগ্ন শরীরে শিহরণ জাগিয়ে দিল, কিন্তু সেই দিকে তার খেয়াল নেই। মেহেরিন এক পা দুপা করে পুকুরের সিঁড়ি বেয়ে নামতে লাগলো। হিম শীতল পানি তার পায়ের পাতা ছুঁয়ে গোড়ালি, তারপর হাঁটু পর্যন্ত উঠে এলো। পানির স্পর্শে তার শরীরে লোমকূপ দাঁড়িয়ে গেল। সে ধীরে ধীরে আরো গভীরে গেল। পানি যখন তার গলা পর্যন্ত, তখন সে থামলো। হঠাৎ পানির নিচে এক আলোড়ন সৃষ্টি হলো। মেহেরিন অনুভব করলো পিচ্ছিল ঠান্ডা কিছু একটা তার কোমর পেঁচিয়ে ধরেছে। জিনিসটা আস্তে আস্তে উপরে উঠে এলো। শক্ত করে নিচ থেকে মাথা তুলল বিশালদেহী এক সাপ। চাঁদের আলোয় তার আঁশগুলো হীরের মতো জ্বলছে। মেহেরিন কোনো বাধা দিল না, যেন সে এটার জন্য অপেক্ষা করছিল। সাপের শরীরটা মেহেরিনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। হঠাৎ সে সাপের মাথাটা বদলে যেতে শুরু করলো। সাপের শরীর ঠিকই থাকলো, শুধু মাথাটা হয়ে গেল এক সুপুরুষ যুবকের মতো। তার ঘন কালো চুল, কিন্তু চোখ দুটো মানুষের নয়, ঘোলাটে সাপের মতো। একটু পরপর তার মুখ থেকে মানুষের জীবের বদলে চেরা জীব বের হয়ে আসছে। সে অদ্ভুত সত্তাটি মেহেরিনের মুখের কাছে মুখ আনলো। তার ছেঁড়া জিভ দিয়ে মেহেরিনের ঠোঁট আর গলা স্পর্শ করলো। মেহেরিনের মনে হলো তার শরীরে সমস্ত রক্ত নীল হয়ে যাচ্ছে। এক অসহ্য যন্ত্রণা, নাকি তীব্র সুখ, সে বুঝতে পারল না। তার হাত পা অবশ হয়ে এলো। বিষাক্ত সেই ভালোবাসা মেহেরিনের শরীরে ক্রমশ নীলচে বর্ণ ধারণ করলো। সাপরূপী মানবিকটি মেহেরিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। মেহেরিন নিজের সমস্ত সত্তা সমর্পণ করে দিল তার কাছে। একসময় সেই বিশাল সাপ মেহেরিনকে বুকে জড়িয়ে পানির অতলে ডুব দিল। পুকুরে পানি কয়েকবার ছলকে উঠল, তারপর সব আবার শান্ত। শুধু ঘাটের উপর পড়ে রইল মেহেরিনের নীল জামাটা, আর বাতাসে ভাসতে থাকলো এক অব্যক্ত রহস্যের গন্ধ। পুকুরে কালচে পানি থেকে মেহেরিন যখন উঠে এলো, তখন রাত শেষের দিকে। চারদিকে জমাট বাঁধা অন্ধকার। ভেজা শরীর বেয়ে টপ টপ করে পানি ঝরছে, যেন তার শরীর থেকে পাপ ধুয়ে নামছে। কিন্তু শরীরের ভেতরে এক অদ্ভুত অজানা শিহরণ। সেই শীতল স্পর্শ রেশ এখনো তার শরীরের প্রতিটি কেশে লেগে আছে। পাড়ে উঠে ভেজা শরীরটা বাতাসে ঝাপটায় একটু শুকাতে দিল সে। এরপর ঘাসের উপর পড়ে থাকা নীল কামিজটা তুলে নিয়ে গায়ে জড়ালো। ভেজা চুল অবসন্ন পায়ে বাড়ির পথ ধরল। মেহেরিন যখন বাড়ির গেট দিয়ে ঢুকছে, দোতলা জানালার পর্দার আড়াল থেকে ঈশা সব দেখল। অন্যদিন হলে হয়তো দৌড়ে গিয়ে প্রশ্ন করত, কিন্তু আজ সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে গতকালের সেই হাড়সার কঙ্কালের দৃশ্যটা এখনো ভাসছে। ঈশা বুঝতে পারছে তার বোন আর সাধারণ কোনো মানুষ নেই, অথবা কোনো অশুভ ছায়ায় তাকে গ্রাস করেছে। এই বাড়িতে থাকার সাহসটুকু ঈশা হারিয়ে ফেলছে। কিন্তু মেহেরিনকে এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাবে কে? পরের দিন সকাল। মেহেরিন শাওয়ারের নিচে দাঁড়িয়ে
পানির ধারা তার শরীরে বেয়ে নামছে। হঠাৎ মেহেরিনের চোখ গেল নিজের পেটের দিকে। নাভি থেকে শুরু করে বুকের ভাঁজ পর্যন্ত যেন বিষাক্ত তুলি দিয়ে তার ফর্সা চামড়ার উপর নকশা এঁকে দিয়েছে। মেহেরিন সাবান দিয়ে পাগলের মতো সেই দাগ ঘষতে লাগলো। তার ফর্সা চামড়া লাল হয়ে গেল, কিন্তু সেই নীলচে আবা একটুকুও ফিকে হলো না। মেহেরিন হতাশ হয়ে শাওয়ার ছেড়ে দিয়ে ভেজা মেঝেতেই বসে পড়ল। পানির সাথে মিশে তার চোখের জল গড়িয়ে পড়তে লাগলো। বুকের ভেতরটা ধুমড়ে মুচড়ে যাচ্ছে। এমন জীবন চাইনি, বিড়বিড় করে বলল সে। এই অভিশপ্ত জিনিসটা কেন আমার পিছু ছাড়ছে না? নিজের উপর ঘৃণায় তার গা গিরগির করে উঠল। নিজের ইচ্ছায় সে কিছুই করতে পারে না, যেন কোনো এক অদৃশ্য সুতোর টানে সে পুতুলের মতো নেচে ফেলেছে। মেহেরিন দেওয়ালের দিকে তাকিয়ে শক্ত চোয়ালে প্রতিজ্ঞা করল, আর না, আজ থেকে আর ওই বাঁশির সুরে আমি সাড়া দেব না। আমি আমার জীবনটা নিজের মতো বাঁচব। গোসল সেরে মেহেরিন যখন বের হলো, তখন সারা বাড়ি জুড়ে উৎসবের আমেজ। রান্নাঘর থেকে পোলাও আর মাংসের সুঘ্রাণ ভেসে আসছে। আজ বিকেলে নিলয় আর তার পরিবার মেহেরিনকে দেখতে আসবে। বাবা ভাই সবাই ব্যস্ত। দুপুরের দিকে জোবেদা বেগম হাসি মুখে মেহেরিনের ঘরে ঢুকলেন, হাতে একটা টকটকে লাল বেনারসি শাড়ি। এই নে মেহের, আজ বিকেলে তুই এই শাড়িটাই পরবি। লাল রঙে তোকে যা মানায় না। মেহেরিন শাড়িটা হাতে নিয়ে চমকে উঠল। এত উজ্জ্বল লাল? সে ইতস্ত করে বলল, মা, এটা তো বড্ড বেশি উজ্জ্বল। হালকা রঙের কিছু পরলে হয় না? জোবেদা বেগম ধমকে সুরে বললেন, একদম বাজে বকবি না। পাত্রপক্ষ দেখতে আসবে, একটু উজ্জ্বল না হলে চলে? আয়, আমি তোকে শাড়িটা পরিয়ে দিই। মায়ের কথা মেহেরিন আঁতকে উঠল। মা যদি শাড়ি পরাতে যায়, তবে তো টেরই পেয়ে যাবে, সেই ভয়ঙ্কর নীল দাগ দেখে ফেলবে। ভয়ে তার বুক ধুকধুক করতে শুরু করলো। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, না মা, তোমার কষ্ট করতে হবে না, তুমি যাও, রান্নার দিকটা দেখো, আমি নিজেই পড়তে পারবো। তুই একা পারবি? কুচি ঠিক করতে পারবি তো? জোবেদা বেগম সন্দিয়ান হয়ে জানতে চাইলেন। হ্যাঁ পারবো মা, প্লিজ তুমি যাও তো। মেহেরিন এক প্রকার জোর করেই মাকে ঘর থেকে বের করে দিয়ে দরজাটা আটকে দিল। দীর্ঘশ্বাস ফেলে মেহেরিন আয়নার সামনে দাঁড়ালো। লাল শাড়িটা গায়ে জড়াতে শুরু করলো সে। শাড়ির আঁচলটা ঠিক করার সময় তার চোখ আবার গেল পেটের দিকে। ফর্সা কোমরের উপর সেই নীলচে দাগটা কেমন যেন জলজল করছে। লাল শাড়ির সাথে সেই নীল দাগের এক অদ্ভুত বৈপরীত্য। মনে হচ্ছে কোনো বিষধর সাপের দংশনে তার শরীর স্থায়ী হয়ে আছে। শাড়ি পরা শেষ করে মেহেরিন আয়না নিজেকে দেখল। টকটকে লাল শাড়িতে তাকে অপরূপ সুন্দরী লাগছে, যেন কোনো দেবী। কিন্তু মেহেরিন নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে শুকনো হাসল। এই সৌন্দর্য, এই সাজসজ্জা সবই কি মিথ্যে নয়? বাইরের মানুষ দেখবে এক লজ্জাবতী কনেকে, আর সে জানে এই লাল শাড়ির নিচে লুকিয়ে আছে এক অভিশপ্ত নীল বিষ। নিজের এই করুণ অবস্থা দেখে মেহেরিনের ঠোঁটে এক বিষণ্ণ হাসি ফুটে উঠল। সে জানে আজকে বিকেলটা তার জন্য পরীক্ষা, কিন্তু রাত কি তাকে রেহাই দেবে? বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। ড্রয়িং রুমে অভিজাত এক আবহাওয়া। সোফায় বসে আছেন নিলয়ের বাবা আসিফ চৌধুরী আর মা শাহানা চৌধুরী, তাদের সাথে আরও একজন আত্মীয়। একটু পরেই ধীর পায়ে প্রবেশ করল মেহেরিন। লাল বেনারসিতে তাকে দেখাচ্ছে সদ্য ফোটা রক্ত চবার মতো। মেহেরিন এসে সবার পায়ে হাত দিয়ে সালাম করে জড়সড় হয়ে বসল। মেহেরিনের আর চোখে নিলয়ের দিকে তাকালো। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, চোখে মুখে একটা মায়াবী ও শান্ত ভাব। ছেলেটা বেশ স্মার্ট, অথচ তার মধ্যে কোনো অহংকার বোধ নেই। প্রথম দেখাতে মেহেরিনের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। এতদিন পর কোনো পুরুষকে দেখে তার ভয় বা ঘৃণা লাগলো না, বরং এক অজানা ভালো লাগা ছুঁয়ে গেল। সবার সাথেই টুকটাক কথা হলো। মেহেরিনকে পছন্দ হয়নি এমন সাধ্য কার? চা নাস্তা পর্ব শেষ হলো। ঈশা বলল, ভাইয়া চলেন, আপনাদেরকে ছাদটা দেখিয়ে আনি। আপু তুইও চল। ঈশা ইচ্ছে করে দুজনকে সুযোগ দেওয়ার জন্য ছাদে নিয়ে এলো। বিকেলে ফুরফুরে বাতাস বইছে। ঈশা চতুর হাসি হেসে বলল, আপনারা কথা বলুন, আমি নিচে থেকে আসছি। ঈশা চলে যেতে ছাদে নেমে এলো পিনপতন নীরবতা। মেহেরিন আর নিলয় রেলিং ধরে পাশাপাশি দাঁড়িয়ে। বাতাসের বেগ একটু বাড়তে মেহেরিন বিপদে পড়ল। তার শাড়িটা এমনিতেই ভারী, তার উপর সে শাড়ি পরায় অভ্যস্ত নয়। হঠাৎ অনুভব করলো কোমরের কাছে শাড়ির কুচিগুলো আলগা হয়ে আসছে। সে লজ্জায় লাল হয়ে দ্রুত এক হাতে পেটের কাছে শাড়িটা চেপে ধরল। নিলয় মেহেরিনের অস্বস্তিটা বুঝতে পারল। সে আলতো করে গলা ঝেঁকে বলল, মেহেরিন, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না, কবিদের মতো ভাষাও আমার জানা নেই। শুধু এইটুকু জানি, যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম, সেদিন থেকে অজান্তে আপনাকে নিয়ে স্বপ্ন বুনতে শুরু করেছি। নিলয়ের ভরাট গলার স্বর মেহেরিনের কানে যেন মধুর বর্ষণ করলো। তার মনে হলো এতদিনে জমে থাকা কালো মেঘটা সরে গিয়ে রোদ উঠেছে। মেহেরিন লজ্জামাখা মুখে তাকালো। নিলয় পকেট থেকে একটা টকটকে লাল গোলাপ বের করলো। তারপর মেহেরিনের সামনে একটু হাঁটু গেটে বসে নাটকীয় অথচ আন্তরিক ভঙ্গিতে বলল, আমার স্বপ্নযাত্রার যাত্রী হবে তুমি। মেহেরিন বুকের ভেতর তখন তোলপাড়।
মস্তিষ্কের কোণ থেকে সে অভিশপ্ত বাঁশির সুর, সেই নীলচে দাগ সব যেন ধুয়ে মুছে গেল মুহূর্তের জন্য। এক অদ্ভুত ভালো লাগায় তার চোখ ভিজে গেল। সে লাজুক হেসে হাত বাড়িয়ে গোলাপটা নিতে গেল, আর ঠিক তখনই ঘটল বিপত্তি। গোলাপটা নিতে গিয়ে মেহেরিন কোমরের হাতটা সরিয়ে নিয়েছিল। সাথে সাথে শাড়ির কুচিগুলো হুড়মুড় করে খুলে নিচে পড়ে যেতে লাগলো। মেহেরিন কিছু বুঝে উঠার আগে